Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you all are well by the grace of Almighty Allah, dear viewers and sweet and cute beloved learners or my children. I came back to you with a new lesson and that is on the sequence of tense. I have already written on the board here some sentences and from the sentences I would like to explain you what's sequence of tense and how it will be used in the sentence. It will help you, it will also help you in changing, in writing right form of verbs. অর্থাৎ এটা রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রেও এটা খুব উপকারী হবে তোমাদের জন্য। আর যে কথাটা তো বলছি যে আসলে সিকোয়েন্স অফ টেন্সটা কি, তোমরা এটা নিয়ে খুবই বিভ্রান্তির মধ্যে হয়তো পড়ে যেতে পারো, কারণ এর ব্যবহার খুব কম, আমরা সাধারণত এটা দেখি না। সিকোয়েন্স অফ টেন্সটা কি? আসলে সিকোয়েন্স অফ টেন্স অর্থ হচ্ছে মিলকরণ বা সদৃশ্য হওয়া। তো মিলকরণ বা সদৃশ্য অর্থাৎ টেন্সের মানে ভার্বের মিলকরণ। এখন প্রশ্নটা হচ্ছে কার সাথে মিল করব, এটা কোন ক্ষেত্রে হয়ে থাকে? সাধারণত এই সিকোয়েন্স অফ টেন্সটা ইউজড হয়ে থাকে ন্যারেশন অর্থাৎ স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ অ্যান্ড টেন্স, এই দুইটা ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে। তো আমরা এখন সেটা দেখব যে কিভাবে এই মিলকরণ বা সাদৃশ্যকরণ হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল করছো যে আমি কিছু সেন্টেন্স এখানে লিখেছি, তার মধ্যে এক নম্বর যে সেন্টেন্সটা আছে দেখো লেখা, আই নো অর নিউ দ্যাট হি উইল অর উড কাম। খেয়াল করি, এটা একটা ইনডাইরেক্ট স্পিচ বিকজ হেয়ারস আ কানেক্টর লিঙ্কার হেয়ার দ্যাট, তার মানে এটা একটা কনজাংশনের কাজ করছে এবং ইনডাইরেক্ট স্পিচে। আই নো, দেখো আই নো এটা হচ্ছে V1, আবার আই নিউ এটা হচ্ছে V2, অর্থাৎ এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স। খেয়াল রাখতে হবে এখানে দুইটা ক্লজ রয়েছে অলরেডি, এই একটা ক্লজ আর এই দ্যাট থেকে আর একটা ক্লজ। এটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয়, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেই ভার্বের পরিবর্তন হয় না। অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজেও প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এই টেন্স অনুযায়ী এখানে করতে হবে। আর এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানেও পাস্ট টেন্স করতে হবে। দেখো এখানে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, আমরা এখানে এটা উইল ব্যবহার করব। যদি কেউ এখানে এইটার ক্ষেত্রে এখানে উড ব্যবহার করে, খেয়াল করো, উইল উড ক্যান কুড মে মাইট, তাহলে এই উইলটা প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট। আবার আমি এখানে দেখো উড ব্যবহার করেছি, তার মানে কি এটা এখানে V2, দেখো এখানে V2, এখানেও V2, এটা V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অনুযায়ী বা প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী হতে হবে, মেইন ক্লজ অনুযায়ী হতে হবে। এটা দেখলাম। তাহলে এখানে আমরা বলছি নো থাকলে উইল হবে আর নিউ থাকলে উড হবে। আশা করি বুঝতে পারছো। এবার আমি দেখি যে এখানে দ্বিতীয় সেন্টেন্সটা লিখেছি কি, হি সেইজ দ্যাট হি ওয়াজ ইল। দেখো হি সেইজ এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে কি রয়েছে, ওয়াজ। যদি এখানে কেউ ওয়াজ ব্যবহার করে তাহলে এটা ভুল হবে, কেননা এখানে কি হবে, হি ইজ। এটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে এখানে এটা কি হবে, ইজ হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি বলেছি যে যদি প্রেজেন্ট টেন্সটা হয় রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টেড স্পিচে ভার্বের পরিবর্তন হবে না। এখন যদি এমন হয় যে সে আমাকে বলে যে সে অসুস্থ ছিল, যদি এখানে ওয়াজই থাকে তাহলে ওয়াজটাও কিন্তু রাইট হবে। কখন? তখন কিন্তু এই ওয়াজ থাকলে এই হ্যাড বিন দিলে ভুল হবে। আমি এইটাই তোমাদেরকে মূলত
বোঝাতে চেয়েছি। তাহলে এই হ্যাড বিনটা ভুল হবে, কারণ ওয়াজ থাকলে হ্যাড বিন হয়ে যায়, কিন্তু ওয়াজটাও সঠিক, এখানে ইজটাও সঠিক, দুইটাই সঠিক বলে গণ্য হবে। অর্থাৎ এটা ছিলই আই ওয়াজ ইল, ছিল কি হি সেইজ দ্যাট আই ওয়াজ ইল, সে বলে যে আমি অসুস্থ ছিলাম। তাহলে এই যে অসুস্থ ছিলাম এটা পাস্ট টেন্স, উত্তরটাও পাস্ট টেন্সে হবে এবং এটা পারফেক্টে যাবে না, হ্যাড বিন হবে না। আশা করি বুঝতে পারছো। আবার যদি এখানে আই অ্যাম ইল থাকতো তাহলে হি ইজ ইল হবে, তার মানে দুইটাই সঠিক। এবার আমরা দেখি এখানে লেখা আছে 3 নম্বর সেন্টেন্সটা, ইউ ট্রাস্ট, অথবা এখানে ট্রাস্ট হতে পারে বা বিলিভ হতে পারে। তো ট্রাস্ট দ্যাট হি হ্যাজ সেইড, দেখো হি হ্যাজ সেইড এটা প্রেজেন্ট টেন্স। আমরা জানি হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হয়ে যায় ইনডাইরেক্ট স্পিচে। ন্যারেশনের ক্ষেত্রে তোমরা শিখেছো, আমার ন্যারেশন যে ভিডিও ক্লিপটা রয়েছে সেখান থেকে দেখে নিও যে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়ে যায়, কিন্তু এখানে হ্যাড হয়নি, অর্থাৎ হ্যাজই রয়েছে। তার মানে এইটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাই এটার পরিবর্তন না হয়ে এটাই হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সই হয়েছে। নাম্বার 4, দ্য সেন্টেন্স ইজ হেয়ার হি সেইজ দ্যাট শি ক্যান ডু ইট। তাহলে এখানে আমি বলছি প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে আমরা কি করছি, ক্যান ডু। এখানে কিন্তু কুড যদি কেউ লেখে তাহলে সেটা কিন্তু ভুল হবে, তার মানে কুড লেখা যাবে না। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখি 5 নম্বর সেন্টেন্সে যেটা রয়েছে সেটা হচ্ছে রাসেল সেইজ দ্যাট হি ইজ কামিং। দেখো ইজ, এটা আবারও বলছি প্রেজেন্ট টেন্স এবং এটাও প্রেজেন্ট টেন্স, এটা কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এটা যদি ওয়াজ দিত তাহলে ভুল হয়ে যেত, ওয়াজ হয়ে গেলে ভুল হতো। এটাই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ এটা এই সাদৃশ্য, মানে এই যে দুইটা ক্লজ রয়েছে এখানে, একটা ক্লজের সাথে আর একটা ক্লজের যে টেন্স বা ভার্বের যে মিল, সেই মিলটা থাকতে হবে। আমরা এই জিনিসটাই ভুল করে থাকি। এবার আমরা দেখি দে উইল সে, এটা ফিউচার টেন্স, এটা ফিউচার টেন্স। তো ফিউচার টেন্স থাকলে আমরা বলেছি কোনো পরিবর্তন হয় না। হি ডিড ইট, এটাও সঠিক, কেননা এখানে ডিড ভি টু থাকলে যদি হ্যাড প্লাস ডান হতো তাহলে সেটা ভুল হতো, তার মানে এটা সঠিক, এটা সঠিক। আবার যদি এখানে দেওয়া হতো হি ডাজ ইট, তাও রাইট, অর্থাৎ ডাজ বা ডিড দুইটাই রাইট। কিন্তু হ্যাড ডান যদি কেউ লেখে তাহলে সেটা ভুল হবে। আশা করি বুঝতে পারছো। এটা আমরা দেখলাম ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে যে ভুলগুলো হয়ে থাকে। এবারে আমি অর্থাৎ এটা ন্যারেশনের ক্ষেত্রে ভার্বের যে ভুলগুলো আমরা করে থাকি তার উপরে তোমাদেরকে একটু আলোচনা করলাম। এবার আমি দেখাবো এটা হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা তৈরি করি, এটাও কিন্তু কমপ্লেক্স, তারপরেও এখানে যখন এই লিঙ্কার অর্থাৎ এই কানেক্টর বাদ দিয়ে থাকবে, অর্থাৎ স্পিচ বাদে, তখন সেটা কিভাবে হবে আমরা সেটা একটু দেখে নিই। আমি প্রথম সেন্টেন্স যেটা লিখেছি এখানে দেখো, আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই ক্যান সাকসিড ইন লাইফ। আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই ক্যান সাকসিড ইন লাইফ, অর্থাৎ আমি কঠোর পরিশ্রম করি, কেন করি, যাতে যাতে আই ক্যান সাকসিড ইন লাইফ, আমি জীবনে সফলতা অর্জন করতে পারি। খেয়াল করি আমরা এখানে ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমরা এখানে দেখছি এখন কি ক্যান প্রেজেন্ট টেন্স। এখানে যদি কেউ কুড ব্যবহার করত তাহলে সেটা ভুল হয়ে যেত। আশা করি বুঝতে পারছো। আবার এই কুড হতো যদি এই জায়গা ওয়ার্কড হতো, এখানে যদি ওয়ার্কড হতো তাহলে এখানে কুড হতো, এই ওয়ার্কের জন্য এটা সঠিক ছিল, কিন্তু ওয়ার্কের জন্য এই জায়গায় কুড হইলে পরে ভুল হতো। দ্বিতীয় সেন্টেন্স যেটা আমরা এখানে দেখি, হি ক্যানট ওয়াক বিকজ হি ইজ ইল, সে হাঁটতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে হি ইজ ইল, সে অসুস্থ। এখন যদি কেউ এই জায়গায় ক্যানট লেখে, ক্যানট ওয়াক, হাঁটতে পারে না, এখন এই সেন্টেন্সটার জন্য এটা ইজ ঠিক আছে, কিন্তু যদি এখানে ফুড নট ব্যবহার করতো তাহলেই কিন্তু আর তুমি এখানে ইজ ব্যবহার করতে পারবে না, তখন তোমাকে ওয়াজ লিখতে হবে। অর্থাৎ এখানে দিলে প্রেজেন্ট টেন্স, ওখানে দেবে পাস্ট টেন্স,
তাহলে কিন্তু হবে না। আশা করি বুঝতে পারছি। এবার আমরা দেখব যে থার্ড সেন্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে ইউ আর সো বিজি দ্যাট ইউ ক্যানট টক টু মি। তুমি এত ব্যস্ত রয়েছো যে আমার সাথে কথাই বলতে পারবে না। তাহলে এই যে ইউ আর ইন দিস সেন্টেন্স আই হ্যাভ রিটেন ইউ আর সো বিজি দ্যাট ইউ ক্যানট টক টু মি অর টক উইথ মি। এখানে এটা প্রেজেন্ট টেন্স রয়েছে, সে কারণে এটা ক্যানট হয়ে গেল। সেম টু হেয়ার, সেম হেয়ার যদি এরকম হয়, এটা যদি ওয়ার হয়ে যেত, ইউ ওয়ার, তাহলে কিন্তু এটা কুড নট হয়ে যেত, কুড নট। কিন্তু যদি এই জায়গা ইউ এর পরে উইল বি থাকতো তাহলেও কিন্তু এটা হতে পারত। এ হচ্ছে এটা। এবারে আমি দেখি এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া রয়েছে, তো কন্ডিশনাল। তো এই কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যদি বলি ইফ ইউ কেম আই উইল গো, যদি তুমি আসতে তবে আমি যাব, এটা কিন্তু হয় না। তাহলে এখানে কি হবে, এটা ভুল রয়েছে, এই জায়গায় কি হবে, অবশ্যই উড হয়ে যাবে। আর এটার জন্য তাহলে এখানে কি করতে হবে, এখানে কাম আর এখানে কেম যদি থাকে তাহলে উড হয়ে যাবে। অর্থাৎ এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে এটাও পাস্ট টেন্স, এইটা যেহেতু প্রেজেন্ট টেন্স এটাও এরকম প্রেজেন্ট। অর্থাৎ এইটা ফার্স্ট কন্ডিশনাল। আমাদের এই ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে ইফের পরেই বা আনলেসের পরেই যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ সেক্ষেত্রে শ্যাল, উইল, ক্যান, কুড, ক্যান, মে এটা ব্যবহার করতে পারো। আর যদি এটা পাস্ট টেন্স হয়ে যায় সেকেন্ড কন্ডিশনাল, এই কন্ডিশনালের তিনটা নিয়ম রয়েছে। সেকেন্ড কন্ডিশনাল হলে পরে এখানে V2 হলে পরে ওখানে ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যাবে। তাই ফিউচার ইন দ্য পাস্ট সেটা কি, উড প্লাস V1, এখানে কুড হতে পারতো, উড, কুড, মাইট প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে যদি V2 অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল হতো। আর যদি এটা থার্ড কন্ডিশনাল হতো, ইফ দেয়ার ইজ আ সেন্টেন্স অন থার্ড কন্ডিশনাল, দ্যাট ইজ ইফ ইউ হ্যাড কাম, তাহলে কি হয়ে যেত দেখো, আমি এখানে যদি হ্যাড কাম ব্যবহার করতাম এটার পরিবর্তে ইফ ইউ হ্যাড কাম থার্ড কন্ডিশনাল, তাহলে আমাকে এখানে ব্যবহার করতে হতো কি উড হ্যাভ গন, উড হ্যাভ গন, তখন এটা হয়ে যেত। অর্থাৎ এই যে মিলকরণ, তুমি যদি এখানে এইটা থাকলে কাম আছে তুমি এখানে উড ব্যবহার করলে, অথবা কেম আছে তুমি উড হ্যাভ ব্যবহার করলে, অথবা উইল ব্যবহার করলে, তাহলে কিন্তু হবে না। এটাই হচ্ছে আমি যেটা বলছি সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ টেন্সের মিলকরণ বা সদৃশ্য, একটার সাথে আরেকটা। এখানে ডাবল ভার্ব রয়েছে সব জায়গায়। এই যে ডাবল ভার্বগুলো একটার সাথে আরেকটার যে সম্পৃক্ততা, একটার সাথে আরেকটার যে মিল রয়েছে, যে সরলীকরণ রয়েছে, সেই সরলীকরণটা আমাদেরকে এখানে ক্লিয়ার করতে হবে। তো বন্ধুরা এটা ছিল, এবং লাস্ট সেন্টেন্স যেটা এখানকার। আর এরপরে আমি একটু এক্সেপশনাল কয়েকটা সেন্টেন্স তোমাদের দেখাবো, যেটা আমি অলরেডি এখানে বোর্ডে লিখিনি, লিমিটেড অফ দ্য স্পেস অন দিস বোর্ড। সো এটা আমি একটু পরেই তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে 5th নাম্বার যেটা লেখা হয়েছে, দ্য ম্যান ওয়াজ উইক, লোকটা কি ছিল, দুর্বল ছিলেন। অ্যান্ড সো, এবং তাই এখানে সো তুমি ব্যবহার করলেও পারো, না করলেও না পারো, অ্যান্ড দিলেও হবে। সোটা উইদিন ব্র্যাকেটে রাখলাম আমি। হি কুড নট জয়েন ইউর বার্থডে পার্টি ইন টাইম। তাহলে দেখো দুইটা কাজ এখানে, একটা হচ্ছে লোকটা অসুস্থ, দুর্বল থাকা, আর একটা হচ্ছে তোমার পার্টিতে, জন্মদিনের অনুষ্ঠানে সময় মতো না পৌঁছানো। তাহলে এইটা কারণ আর এটা হচ্ছে ফলাফল। তাহলে এই কারণটা ছিল পাস্ট টেন্স, তাহলে এটাও পাস্ট টেন্স, অর্থাৎ তোমার বার্থডে পার্টি অলরেডি চলে গেছে পার হয়ে, তার মানে দুইটাই পাস্ট টেন্স। এখানে যদি কেউ ক্যানট দেয় তাহলে তো হবে না, কারণ তোমার বার্থডে পার্টিই পার হয়ে গেছে, তাহলে পরে এসে সে কী করবে, সুস্থ হওয়ার পরে। আবার এটা যদি বর্তমানে আসে তাও হবে না। সুতরাং আমার এখানে যেটা করতে হবে, এইটা যেহেতু পাস্ট টেন্স রয়েছে, পাস্ট টেন্স, তাহলে এটাও আমার সেইভাবে পাস্ট টেন্সেই নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এবারে তোমরা এটাকে একটা পজ দিয়ে রেখে দিতে পারো,
যেহেতু পরে এটা দেখে নিলে পরে এটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বস যখন ব্যবহার করি, ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব, ইট উইল বি ইউজড ইন ইউজিং অর এট দ্য টাইম অফ ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। এটাও আমাদের একটা অপশন রয়েছে, আমার সেই ক্লাসটাও দেখে নিতে পারো। তো এটা আমরা এটা ইরেজড করে দিচ্ছি এখন বোর্ড থেকে। এখন আমি এক্সেপশনাল কয়েকটা নিয়ম তোমাকে দেখাবো। এক্সেপশনাল নিয়মগুলো আমি যদি তোমাদের দেখাই, তাহলে আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখি, তোমরা খেয়াল করো। সেটা হচ্ছে যদি এরকম হয়, যেমন ধরো দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। moves round the sun। একটা। আবার যদি আমি এইভাবে বলি, এটা গেল এক নাম্বার। এই সেন্টেন্সটাকে আবার অন্যভাবেও লেখা যায়। যেমন ধরো এখানে 2 নম্বরে যদি আমি বলতাম দ্য টিচার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অথবা এখানে হতে পারতো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ মাদার। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ সাকসেস। অর্থাৎ সব পরিশ্রমী সফলতার মা, জননী, চাবিকাঠি, কি টু সাকসেস। তাহলে এটা আমরা বলতে পারতাম। আবার যদি বলা হতো এরকম, এখানে হয়তো বলা হলো এরকম, ফাদার সেইড that man is mortal. Man is mortal. আবার যদি আমি এরকম না বলে আবার এভাবেও বলা যেতে পারে। যেমন ধরে নাও একটা সেন্টেন্স যদি বলা হয় the man said that oil floats on water. Floats on water. তো এখানে আমি এটা তোমাদের ফিল আপ করেই দিই। এখানে ওই একই রকম তোমার এখানে আরেকটু চেঞ্জ করে আমি মাদার সাইড টু দিয়ে দিই। মাদার said that honesty is the best policy. এখন এই যে 4টা সেন্টেন্স আমি এখানে লিখলাম, এই 4টা সেন্টেন্সের উপরে একটু আলোকপাত করলে পরে ক্লিয়ার হয়ে যাবে। 4টা সেন্টেন্স কিন্তু আমি 4 ধরনের লিখেছি, যদিও তোমাদের কাছে মনে হচ্ছে সব একই জিনিস রয়েছে, কিন্তু আমাদের দেখো এই যে ইনডাইরেক্ট, এই তোমার এখানে যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে, এই সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। যেমন আমি এখানে বলছি যে দ্য টিচার সেইড, এটা কিন্তু পাস্ট টেন্স। পরে আমার এখানে এই নিয়ম অনুযায়ী, আমরা আগে যে নিয়মগুলো শিখলাম সেই নিয়ম অনুযায়ী আমার এখানে হওয়ার কথা ছিল কি, মুভড হওয়ার কথা ছিল। যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে আমার এখানেও পাস্ট টেন্স আসতে হবে। কিন্তু আমি এখানে পাস্ট টেন্স না করে এই মুভসটাকেই কারেক্ট করলাম। কেন কারেক্ট করলাম? কারণ হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই সেন্টেন্সটা হচ্ছে অবজারভেশনাল একটা ক্লজ। অর্থাৎ এটা মানুষ আগে দেখছে। তোমরা জানো যে গ্যালিলিওর কথা জানো, যে গ্যালিলিও যিনি এই পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এই কথা বলে
প্রমাণ দিতে না পেরে ওনাকে কিন্তু জেল খাটতে হয়েছে এবং পরিশেষে উনি অবশেষে মারাও গেছেন। আর এইটারই আরেকজন প্রমাণ দিয়ে তিনি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন। অর্থাৎ এইটা অবজার্ভ করে দেখা গেছে, প্রমাণ করা গেছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। অর্থাৎ এটা অবজারভেশনাল একটা ট্রুথ। আমরা এই সেন্টেন্সটাকে বলছি অবজারভেশনাল ট্রুথ। সে কারণে এই অবজারভেশনাল ট্রুথ কখনোই পাস্ট টেন্স হয় না। পৃথিবী এখনও যেমন ঘুরছে, আগেও ঘুরছে, আবার ভবিষ্যতে অনন্তকাল ধরে সূর্যের চারদিকে ঘুরবে। এবারে দেখি আমরা যে মাদার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হতে পারতো, আবার হতে পারতো এখানে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ সাকসেস, এরকম হতে পারতো। তাহলে আমরা এটাকেও কিন্তু বলছি, এটাও কি অবজারভেশনাল, অবজারভেশনাল ট্রুথ, অবজারভেশনাল ট্রুথ। একই রকম এই সেন্টেন্সটাও কিন্তু অবজারভেশনাল ট্রুথ। আমি শর্টেই লিখলাম অবজারভেশনাল ট্রুথ। আর অবজারভেশনাল ট্রুথ হওয়ার কারণে এই সেন্টেন্সটাও কি হবে না, পাস্ট টেন্স হবে না। যদিও এইটা পাস্ট টেন্স রয়েছে কিন্তু এটা প্রেজেন্ট টেন্সই সঠিক। এখানেও যদি কেউ ওয়াজ ব্যবহার করে, এই জায়গায় যদি ওয়াজ দেয় তাহলে সেটা ক্রস কাটা হবে। আশা করি বুঝতে পারবে। উইল বি দিলেও কাটা, কারণ যদি উইল বি দাও তাহলে বোঝা যাবে কি সততা আগেও বেস্ট পলিসি ছিল না, এখনও বেস্ট পলিসি নেই, ভবিষ্যতে হবে। তার মানে অবজার্ভ চলছে এখনো, কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে অলরেডি। এবার 3 নাম্বার সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে ফাদার সেইড, এটা পাস্ট টেন্স রয়েছে, দ্যাট ম্যান ইজ মর্টাল। দেখো ইজ, মানুষ মরণশীল, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য ঘটনা। এখন যদি তুমি এখানে ওয়াজ ব্যবহার করো তাহলেও কিন্তু হবে না, আবার যদি উইল বি ব্যবহার করো তাহলেও কিন্তু হবে না। কারণ হচ্ছে যে মানুষ মরণশীল, এটা এমন যদি ওয়াজ বা উইল বি ব্যবহার করো তাহলে বোঝা যায় যে মানুষ আগে মরণশীল ছিল, এখন আর মরে না। আবার উইল বি বলতে বোঝায় যে মানুষ আগে মরতো, এখনও মরছে, ভবিষ্যতে আর মরবে না। তার মানে এটা হবে না, এটা কখনোই হবে না। সেই জন্য আমরা বলছি এটা ইউনিভার্সাল ট্রুথ। এবারে আমি যেটা বলি, দ্য ম্যান সেইড, লোকটি বললেন, দ্যাট ওয়েল ফ্লোটস অন ওয়াটার, অর্থাৎ তেল পানিতে ভাসে। এই যে তেল পানিতে ভাসে এটা কিন্তু সায়েন্টিফিক প্রুফ। তো সুতরাং এই যে সায়েন্টিফিক প্রুফ, আবার হতে পারে আইস ফ্লোটস অন ওয়াটার হতে পারে, আবার এরকম অনেক হতে পারে, ম্যাথমেটিক্যাল বা জিওমেট্রিক্যাল প্রুফ হতে পারে, যেমন 2 × 3 = 6, এটা হতে পারে, তোমরা লিখতে পারো। আবার হতে পারে 2 + 2 = 4 বা 3 + 2 = 5, অর্থাৎ দুইটাই যদি জোড় সংখ্যা হয় তাহলে হবে ভার্বটা সিঙ্গুলার, আর যদি এক বিপরীত হয়, একটা জোড় একটা বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে ভার্ব হবে অবশ্যই প্লুরাল। আর গুণের নাম তার ক্ষেত্রে মনে রাখবে সব সময় ইজ হবে, সর্বদাই ইজ হবে। আর যোগের নাম তার ক্ষেত্রে ইজও হতে পারে, আরও হতে পারে, আবার মেক্স হতে পারে, অথবা ফর্মস হতে পারে। যা হোক, এই ছিল মোটামুটি আমাদের আজকের যে আলোচনা, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। অর্থাৎ আমরা বলতে চাইছি যে টেন্সের যে মিলকরণ, একটা সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে এবং একাধিক ক্লজ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটার ব্যবহার কিভাবে হবে আমরা দেখালাম। আর সাধারণত এই মিলকরণটা হয়ে থাকে টেন্স এবং ন্যারেশন বা স্পিচের উপরে। তো সেটা আমি দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এটা রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রেও ব্যবহৃত হবে। আর আমার আগামী ক্লাসটি আমি তোমাদের জন্য নিয়ে আসবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্য অ্যানাদার most important parts or options in our English grammar, secondary or higher secondary. সুতরাং আমি বিশ্বাস করি যে তোমরা আমার সাথে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।